সঙ্গীত ছিল তার প্রাণের আরাম, আত্মার শান্তি। গানের ভিতর দিয়ে তিনি দেখেছেন ভুবন খানি। সঞ্জিদা খাতুন তার জীবনব্যাপী সাধনার মধ্যে দিয়ে অন্তরে সঙ্গীত ধারণ করার পাশাপাশি সর্বজনের জন্য বিশাল এক ভুবনের দ্বার খুলে দিয়েছিলেন। রবীন্দ্রনাথের গান তিনি নিয়ে গিয়েছিলেন মানুষের কাছে, সমাজের কাছে। বাঙালির চিত্তশক্তির বিকাশ ও জাতিসত্তার হদিশ খুঁজে পেতে গান হয়ে উঠেছিল তার অবলম্বন, সাধন মন্ত্র, জীবন কাঠি। সঞ্জিদার যখন 19 বছর বয়স, 1952 সাল, ভাষা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পূর্ব পাকিস্তান। মায়ের হাত ধরে আন্দোলনে যোগ দিয়েছিলেন সঞ্জিদা। দ্বিজাতি তত্ত্বের ধর্মান্ধতা ও সাম্প্রদায়িক কলুষ দ্বারা সমাজ আচ্ছন্ন করতে পাকিস্তানি শাসকরা যখন নানা ফাঁদ পেতেছিল, তখন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সঙ্গীত হয়েছিল জাগরণের ধারা। বাঙালির গান, সাংগীতিক উদ্যোগ এবং সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে দিয়ে যে জাতীয় জাগরণ শুরু হয়েছিল, তা 6-এর দশকে প্রতিবাদী চেতনায় উদ্ভাসিত হয়েছিল রবীন্দ্র জন্ম শতবর্ষ উদযাপন ঘিরে। তা আনুষ্ঠানিক রূপ পেয়েছিল ছায়ানটে। প্রয়াত সঙ্গীতশিল্পী সঞ্জিদা খাতুনের সেই অতি প্রিয় ছায়ানট সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে মৌলবাদীরা। ভয়ঙ্কর ধ্বংসলীলার নীরব দর্শক ছিল ইউনূস সরকারের পুলিশ ও প্রশাসন। ওসমান হাদির মৃত্যুর দোহাই দিয়ে ছায়ানটে ঢোকে একদল মৌলবাদী দুষ্কৃতী। অভিযোগ, কট্টর ইসলামপন্থী স্লোগান দিতে দিতে সংগঠিতভাবে মিছিল করে সেখানে হামলা চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও বই, ভেঙে ফেলা হয় অসংখ্য বাদ্যযন্ত্র। বিক্ষোভকারীরা ছিঁড়ে দেয় ছায়ানটের প্রতিষ্ঠাতা প্রয়াত সঞ্জিদা খাতুনের ছবি। রেহাই পায়নি লালন, এমনকি বিদ্রোহী কবি নজরুল ইসলামের ছবিও। আগুনে পুড়ে জন্ম যে জাতির, আজ তারাই অন্ধকারে। সঞ্জিদা খাতুন ঝাঁপ দিয়েছিলেন গান অবলম্বন করেই। তার ছাত্র ছাত্রী, শিক্ষার্থী এবং লোকগানের শিল্পীদের নিয়ে গঠন করেছিলেন মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা। এই গানের দল কলকাতা কিংবা দিল্লিতে নিবেদিত অনুষ্ঠানে সঞ্জীবিত করেছিল দর্শকদের। তেমনি শরণার্থী শিবিরে কিংবা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গান গেয়ে দৃঢ়চিত্ত করেছিল তরুণ মানুষ। নিজেরাও হয়েছিল আকুল। তিনি ছিলেন বাংলাদেশের প্রতিবাদের মুখ। স্বাধীনতার পরেও তিনি সংস্কৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করে গিয়েছেন। তিনি বিশ্বাস করতেন, একটি জাতির স্বাধীনতা শুধু ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নয়, সেটি তার ভাষা, সাহিত্য, সঙ্গীত ও শিল্পের মধ্যে দিয়ে সত্যিকারের পরিচয় পায়। তার কাছে সংস্কৃতি মানে ছিল আত্মপরিচয়ের প্রতিচ্ছবি, যা একটি জাতিকে তার শিকড়ের সঙ্গে যুক্ত রাখে। পাকিস্তানি আমলে যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল, তখন তিনি এবং তার সহযোদ্ধারা এর বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ করে তুলেছিলেন। স্বাধীনতার পরেও যখন সাম্প্রদায়িক গোষ্ঠী ও সংকীর্ণ রাজনৈতিক চিন্তাধারা রবীন্দ্রনাথকে বিতর্কিত করতে চেয়েছিল, তখন তিনি আরো দৃঢ়ভাবে তার অবস্থান প্রকাশ করেছিলেন। ছায়ানট সংগঠনটি তৈরি করে মৌলবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন শুরু। বেগম সুফিয়া কামাল যার সভাপতি। তমসাচ্ছন্ন পাকিস্তানি যুগে কঠোর সামরিক শাসনে পদানত স্বদেশে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র ভাবনা অবলম্বন করে ছায়ানট যাত্রা শুরু করে। 1967 সালে আইয়ুব খানের সামরিক শাসনের মধ্যে রমনার বটমূলে সকাল বেলায় পহেলা বৈশাখ উদযাপন শুরু করলো ছায়ানট। সেদিন থেকে নববর্ষ উদযাপন চলছে ঢাকায় প্রতি বছর। আজ তা বাংলাদেশের বাঙালির সর্ববৃহৎ অসাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়েছে।
তিনি রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে বাঙালির মুক্ত চিন্তা, সৌন্দর্য বোধ এবং আত্মজাগরণের পথ দেখিয়েছেন। তার কণ্ঠে রবীন্দ্রনাথের গান ছিল এক অনন্য অভিজ্ঞতা, যেখানে সুর, ব্যঞ্জনা এবং উপলব্ধি একসঙ্গে মিশে যেত। সেই ছায়ানট ধ্বংস করার অর্থ রবীন্দ্রনাথকে অপমান করা। 2024 সালের আগস্ট পরবর্তী বাংলাদেশ দেখেছে এক ভয়ঙ্কর বাস্তবতা, ঘৃণার প্রজন্ম ও ইতিহাস মুছে ফেলার পরিকল্পিত অভিযান। একে কেউ বলল রিসেট, কেউ বলল নতুন বাংলাদেশ, কিন্তু বাস্তবে এসবই পাকিস্তানে ফেরার মনস্তাত্ত্বিক অভিযান। 5ই আগস্ট 2024-এর পর বাংলাদেশ এমন এক সামাজিক রূপ দেখছে যা শুধু রাজনৈতিক পরিবর্তনই নয়, একটা নৈতিক পতন। এই প্রজন্মের একটি বড় অংশের চোখে যে ঘৃণা দেখা গেল তা কোনো স্বতঃস্ফূর্ত ক্ষোভ নয়, দীর্ঘদিনের পরিকল্পিত মগজ ধোলাইয়ের ফল। পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি, সামাজিক মাধ্যমে মুক্তিযুদ্ধ বিরোধী বয়ান, ধর্মীয় উগ্রতার স্বাভাবিকীকরণ, এই সব মিলেই তৈরি করা হয়েছে এক প্রজন্ম যারা আগুনে হাত পুড়লেও প্রশ্ন করে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বারবার হামলা হচ্ছে। একই কায়দায় হামলা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব স্থাপনায়, ভাস্কর্যে, সাংস্কৃতিক কেন্দ্র, মাজার, মসজিদ, মন্দির এবং সর্বশেষ ছায়ানটে। ইতিহাস সাক্ষ্য দেয়, যে সমাজ তার স্মৃতি ধ্বংস করে সে সমাজ নিজের অস্তিত্বকেই অস্বীকার করে। এই হামলাগুলো প্রমাণ করে লক্ষ্য ব্যক্তি নয়, লক্ষ্য সংস্কৃতি। কারণ সংস্কৃতি ধ্বংস করতে পারলে ইতিহাস মুছে ফেলা যায়, আর ইতিহাস মুছে গেলে প্রতিরোধও মুছে যাবে। আজ পৃথিবী দেখছে মৌলবাদী মব কিভাবে দানবে পরিণত হওয়া নতুন বাংলাদেশের মুখ। রাষ্ট্র তার নৈতিক বৈধতা শুধু হারায়নি, বরং আইনগত বৈধতা দিয়ে এই সকল জেহাদি বর্বর হত্যা ও নিপীড়নের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। ইনকিলাব মঞ্চের হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে হিংসা শুরু হলো তা দেখিয়ে দিল মব এখন রাষ্ট্রীয় বৈধতা পাচ্ছে। রাষ্ট্র আর নাগরিকের নিরাপত্তার গ্যারান্টার নয়, রাষ্ট্র এখন নীরব দর্শক, কখনো বা নির্যাতনের প্রত্যক্ষ সহযোগী। হয়তো এই ভয়ঙ্কর দিনের কথাই টের পেয়েছিলেন সঞ্জিদা খাতুন, তাই মৃত্যুর দিন দুয়েক আগে বড় কষ্টে অস্পষ্ট ভাষায় উচ্চারণ করেছিলেন, আমার অনেক দুশ্চিন্তা হচ্ছে, কোথায় আছি, কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। বাংলাদেশটা তো এমন ছিল না, কি হয়ে গেল? ফলো করুন বর্তমান।